Hello aspirants, welcome to Gift of the Gab. আমাদের এসএলএসটির নোটিফিকেশন বেরোনোর পর থেকে নিশ্চয়ই আমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে প্রত্যেকেরই। আমরা ক্লাস 9-10 এর ইংলিশের সিলেবাসটা নিয়ে এর আগে একদিন আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমাদের সিলেবাসের যে ফার্স্ট টপিক ছিল সেই টপিকটা নিয়ে। ফার্স্ট টপিক কি ছিল না, লুসি পোয়েমস। লুসি পোয়েমস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 5টা কবিতা রয়েছে, টোটাল 5 পোয়েমস। এই 5টা কবিতাকে একসঙ্গে আমরা লুসি পোয়েম হিসেবে চিহ্নিত করে থাকি। কেন লুসি পোয়েম বলি? কারণ এই 5টি কবিতাতেই আমরা একটা ইমাজিনারি ক্যারেক্টারের উল্লেখ পাই, যার নাম হচ্ছে লুসি। সেই জন্য এই 5টি কবিতাকে একটি সিরিজের আকারে আমরা দেখি এবং সেটার নামকরণ করা হয়েছে লুসি পোয়েমস। কিন্তু এটা কিন্তু এই যে 5টা কবিতা, এই 5টা কবিতা কিন্তু একসঙ্গে লেখা হয়নি, আলাদা আলাদা টাইম পিরিয়ডে কিন্তু এই 5টা কবিতা লেখা হয়েছে। এর মধ্যে যে প্রথম 4টি কবিতা, শি ডিভেলড অ্যামং আনট্রডেন ওয়েজ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাছাড়া স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, 3 years she grew in sun and shower, সেটা, আর হচ্ছে a slumber did my spirit seal। এই যে এই 4টে কবিতা, এই 4টে কবিতা কিন্তু লেখা হয়েছিল মোটামুটি মানে 1798 সালে এগুলো লেখা হয়েছিল এবং পাবলিশ হয়েছিল কিন্তু 1800 সালে, যেটা সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস, সেখানে কিন্তু পাবলিশড হয়েছিল। আমাদের কিন্তু পাবলিকেশনের ইয়ার এবং কোন সময় কোথায় লেখা হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু আসে। তাহলে ফার্স্ট যে প্রথম যে 4টে কবিতা বললাম আমরা, পার্টিকুলারলি আজকে এই কবিতাটা নিয়ে আমরা ডিল করব। এটা লেখা হয়েছিল কবে? এটা লেখা হয়েছিল written in 1798। আর পাবলিশড কবে হয়েছিল? পাবলিশড হয়েছিল হচ্ছে 1800। কোথায় পাবলিশড হয়েছিল? লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডসের যে সেকেন্ড এডিশন, সেখানে কিন্তু এটা প্রকাশ পেয়েছিল এই কবিতাটি। মূলত প্রথম 4টি লুসি পোয়েম কিন্তু এই 1800 সালে যে সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস, সেখানেই কিন্তু প্রকাশ পেয়েছিল। লাস্ট যে লুসি পোয়েম, সেটা লেখাই হয়েছিল 1801 সালে। সেটা কিন্তু আই ট্রাভেলড অ্যামং আননোন মেন যে কবিতাটি, এটা পরে লেখা হয়েছিল 1801 সালে এবং পাবলিশড হয়েছিল 1807-এ। আজকে আমরা যে কবিতাটা নিয়ে ডিল করব আসলে সেটা হচ্ছে ফার্স্ট লুসি পোয়েম, যেটা শি ডিভেলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। এই কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবার এই যে 5টা কবিতা বললাম, এই 5টি কবিতাতেই আমরা কি দেখতে পাই? একটা ইমাজিনারি মেইডেন, একটা ইমাজিনারি গার্লের উল্লেখ আমরা পাই। কোথাও তার নাম প্রকাশিত, কোথাও অপ্রকাশিত, কিন্তু এই একটি মেয়েকে নিয়ে যে লেখা সেটা আমরা বুঝতে পারি। সেই মেয়েটির নামকরণ কবি করেছেন লুসি। এবার এই লুসি কে, লুসি ব্যক্তিটি কে, সেটা নিয়ে কিন্তু ক্রিটিকদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন এই লুসি আর কেউই নয়, এই লুসি হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে বোন, যার সঙ্গে তিনি জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন, সেটা তাকেই কিন্তু লুসি বলে অনেকে মনে করেন। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, আমরা ধরে নিতে পারি কবির একটা ইমাজিনেশন, বা বলতে পারি যে নেচার, যেটা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় বারবার করে এসেছে, সেই নেচারের একটা মূর্ত রূপ হিসেবে কবি লুসিকে কল্পনা করেছেন, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে লুসি আসলে কি? লুসি হচ্ছে ইমাজিনারি ক্যারেক্টার। ইমাজিনারি ক্যারেক্টার, যেটা কবি আইডিয়ালাইজ করেছেন যাকে বারবার করে। এবং এই কবিতাগুলো লেখা হয়েছিল যখন, তখন কিন্তু কবি ইংল্যান্ডে ছিলেন না, কবি কিন্তু ছিলেন জার্মানিতে, এবং তার বোন ডরোথি, সে কিন্তু কবির সঙ্গেই ছিলেন। এবং তারা কান্ট্রি সাইডে একটা ছোট জায়গায়, অখ্যাত একটা জায়গায় তারা কিন্তু বসবাস করতেন। এবং সেইখান থেকেই কবির তার কল্পনা থেকে কিন্তু এই লুসি পোয়েমগুলো বেরিয়ে এসেছিল।
আমরা যে ফার্স্ট লুসি পোয়েম শি ডিভেলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এটা কিন্তু এবার শুরু করছি, লাইন বাই লাইন পড়বো এবং মানে বলবো, তার সঙ্গে যা এখানে লিটারেরি ডিভাইসেস থাকবে সেগুলো নিয়েও অবশ্যই আলোচনা করব। ফার্স্ট লাইন বলছে শি ডিভেলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ beside the springs of Dove. She developed, she মানে সে, এখানে কার কথা বলছে? এই she এর কিন্তু কোনো আইডেন্টিফিকেশন আমরা কবিতার শুরুতে পাচ্ছি না। she বলতে আমরা বুঝতে পারছি কোনো একটি মেয়ের কথা এখানে বলা হচ্ছে, কে সে তার উল্লেখ কিন্তু নেই। তার সম্পর্কে কবি কি বলছেন? এইটুকু ইনফরমেশনই তিনি আমাদের দিচ্ছেন, সে বসবাস করত, সে ডুয়েলড, DWELL, ডুয়েল মানে হচ্ছে বসবাস করা, বাস করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ডুয়েলড। তাহলে সে ডিভেলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, তাহলে সে বসবাস করত একটা অখ্যাত জায়গায়, যেখানে মানুষের পায়ের চিহ্ন পড়ে না, যেখানে মানুষ সহজে যায় না, বলতে পারি একটা আনএক্সপ্লোরড ল্যান্ড, একটা হিডেন ল্যান্ড, যেখানে মানে এই লাইনটার মাধ্যমে কবি কি করছেন যে লুসিকে এমন ভাবে তুলে ধরছেন যে খুব আর পাঁচটা সাধারণ অর্ডিনারি মেয়ের মতো একটি মেয়ে, তার মধ্যে কোনো স্পেশালিটি কবি দিচ্ছেন না, যে আর পাঁচটা মেয়ে যেরকম ভাবে একটা জায়গায় থাকে সে তারা নর্মাল লাইফ লিড করে, সেই রকম ভাবেই লুসি একটা জায়গায় বসবাস করতো যেখানে কেউ তাকে চিনতো না, মানে সেই জায়গাটাতেই খুব কম মানুষ যেত। তাহলে বলতে পারি আমরা আনট্রডেন ওয়েজ বলতে এখানে বলা হচ্ছে কোনো আনএক্সপ্লোরড ল্যান্ড, যেখানে খুব একটা মানুষ যায় না, খুব কম মানুষ যেখানে যায়। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেনের জন্য যে লুসি কোথায় বাস করত। অপশনে কিন্তু ডিফারেন্ট আরো বিভিন্ন নাম দিয়ে দেবে, সেখান থেকে আমাদের চুজ করতে হবে যে ডাভ, ডাভ হচ্ছে একটা নদী, a river in England। এই ডাভ নদীর যে উৎসস্থল তার পাশে লুসি বসবাস করত একটা খুব অখ্যাত অনামা জায়গাতে, যেখানে খুব কম মানুষ পৌঁছতো। A maid whom there were none to praise and very few to love. A maid একটি মেয়ে, whom যাকে there were none to praise তার প্রশংসা করবার মতো কেউ ছিল না, এমন একটি মেয়ে ছিল এই শি বলে কবিতা যাকে এখানে উল্লেখ করছেন, নাম আমরা পরে পাচ্ছি, লাস্ট স্ট্যান্জাতে আমরা নাম পাবো। তো সেই মেয়েটি এমন একটি মেয়ে যাকে প্রশংসা করার মতো কেউ ছিল না, অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং তাকে ভালোবাসার লোকও ছিল খুবই অল্প সংখ্যক। তাহলে খুবই সাধারণ জীবনযাপন করা একটি মেয়ের পরিচয় কবি এখানে দিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্জা রয়েছে তিনটে, আমরা যখন কবিতাগুলো পড়বো তখন কিন্তু একটু দেখে নেব স্ট্যান্জা কতগুলো আছে এবং লাইন কতগুলো আছে। তিনটে স্ট্যান্জা এবং প্রত্যেকটাতেই আমরা চারটে করে লাইন পাচ্ছি, তাহলে টোটাল লাইন সংখ্যা কতগুলো রয়েছে? 12টা। স্ট্যান্জা 3 এবং লাইন হচ্ছে আমার 12। এটা কিন্তু মোটামুটি মনে রাখবো। আর সেই সঙ্গে আমরা মিটারটাও কিন্তু খেয়াল রাখবো যে এটা কিন্তু আয়াম্বিকে লেখা। আয়াম্বিক মানে আমরা যখন প্রসোডিক ডিভিশন করেছি তখন কিন্তু আমরা দেখেছি প্রথমে আনস্ট্রেসড এবং তারপরে স্ট্রেসড, এই যখন সিলেবল গুলো প্রথম সিলেবল আনস্ট্রেসড তারপরেরটা স্ট্রেসড এইরকম ভাবে যখন আসে তখন সেই মিটারকে আমরা বলি আয়াম্বিক মিটার। তাহলে এটা কিন্তু আমরা মনে রাখবো আয়াম্বিকে লেখা হয়েছে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আয়াম্বিক মিটার। তাহলে নেক্সট যে স্ট্যান্জা রয়েছে সেই স্ট্যান্জাতে আমরা চলে আসছি। এখানে কবি লুসিকে তুলনা করছেন কিসের কিসের সাথে, কিভাবে করছেন দেখি আমরা। A violet by a mossy stone, half hidden from the eye. আগের যে লাইনগুলো কবি বললেন যে লুসি এমন একটা জায়গায় থাকতো যেখানে মানুষ তাকে চিনতই না, সে তাকে ভালোবাসার লোকও ছিল না, প্রশংসা করার লোকও ছিল না, সেটারই জাস্টিফিকেশন আমরা এখানে পাচ্ছি। A violet, violet হচ্ছে a kind of small flower, a kind of flower, ছোট ছোট ফুল। A violet by a mossy stone, mossy মানে শ্যাওলা ধরা, শ্যাওলা ধরে গেছে। moss তার অ্যাডজেক্টিভ ফর্ম, মস নাউন, তার অ্যাডজেক্টিভ মসি। তাহলে শ্যাওলা ধরা যে স্টোন বা পাথর তার গায়ে যেরকম ভাবে ভায়োলেট ফুল হয়ে থাকে, হাফ হিডেন ফ্রম দ্য আই,
মানুষের চোখ থেকে অর্ধেক ঢাকাই থাকে, মানুষের চোখেই পড়ে না এমন একটা জিনিস। তাহলে লুসিকে এর আগে বললেন কি, এমন একটা জায়গায় লুসি থাকে যেখানে মানুষের পায়ের ছাপ পড়ে না, যেখানে মানুষ তাকে চেনে না, তাকে ভালোবাসার কেউ নেই, তাকে প্রশংসা করার কেউ নেই। ঠিক যেরকম ভায়োলেট ফুল সেটা মসি স্টোনে শ্যাওলা ধরা পাথরের গায়ে হয়ে থাকে, লোকচক্ষুর আড়ালে, মানুষ যাকে দেখতেই পায় না, তো সেই রকম ভাবেই কিন্তু লুসিও সেখানে থাকে এমন একটা জায়গায় যেখানে মানুষ তাকে চেনে না, জানে না। তাহলে এই ভায়োলেট এটার সঙ্গে কবি আসলে তুলনা করলেন কিন্তু এই মেয়েটির, যার নাম আমরা পরে পাবো লুসি বলে। তাহলে এই যে ভায়োলেট এবং লুসির একটা তুলনা করা হলো, কিন্তু এখানে কিন্তু তুলনাটা এক্সপ্লিসিট নয়, এখানে কিন্তু অ্যাজ লাইক এরকম কোনো শব্দ আমরা পাচ্ছি না। তার মানে এটা আর কিছুই নয়, এটা কিন্তু মেটাফারের উল্লেখ রয়েছে, এখানে কিন্তু মেটাফার কবি ব্যবহার করেছে। মেটাফর কি আমরা জানি, যখন দুটো ডিসিমিলার জিনিসের মধ্যে তুলনা হয় এবং সেই তুলনাটা ইমপ্লিসিট থাকে, আমাদেরকে বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয়, সেখানে কিন্তু সেই ফিগার অফ স্পিচকে কিন্তু আমরা বলি মেটাফর। তাহলে এখানে কিন্তু মেটাফর ব্যবহার হয়েছে, লুসি এবং ভায়োলেটের মধ্যে একটা ইমপ্লিসিট কম্প্যারিজন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কি বলছে, fair as a star when only one is shining in the sky. Fair as a star, একটা তারার মতো উজ্জ্বল, when only one is shining in the sky, যখন একমাত্র একটি তারাই আকাশে শাইন করছে, আকাশে উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে। তাহলে fair as a star, who is fair as a star? না, সেই মেয়েটি, the maiden whom the poet is addressing here, whom the poet is referring here in fact, সেই কিন্তু একটা তারার মতো ফেয়ার বা সুন্দর বা উজ্জ্বল। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তুলনা, এখানে স্টারের সঙ্গে তুলনা করা হচ্ছে লুসির, কিন্তু এই তুলনাটা দেখুন, এই তুলনাটা কিন্তু একদম এক্সপ্লিসিট ওয়েতে রয়েছে, একদম অ্যাজ শব্দটা দিয়ে সরাসরি তুলনাটা করা হয়েছে। তাহলে এখানে কিন্তু ব্যবহার হলো সিমিলি, যখন এই যে দুটো ডিসিমিলার অবজেক্টের মধ্যে তুলনাটা একদম এক্সপ্লিসিট ওয়েতে থাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে তুলনা হচ্ছে, অ্যাজ লাইক ইত্যাদি শব্দগুলো থাকে, সেখানে কিন্তু আমরা তাকে বলি সিমিলি। এবং যদি সেই তুলনাটা সরাসরি ভাবে না থাকে, আমাদের যদি বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয়, তখন কিন্তু আমরা সেটাকে বলি কি, মেটাফর। তাহলে এই প্যারাগ্রাফটাতে বা সরি এই স্ট্যান্জাটাতে ইনফ্যাক্ট আমরা কিন্তু সিমিলি এবং মেটাফর দুটোরই উল্লেখ পেলাম। এবার আপনাদের কিন্তু এখানে মনে রাখতে হবে, মানে দেখতে হবে কোথায় কোন ফিগার অফ স্পিচ রয়েছে। ফিগার অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এবং যেগুলো আমাদের টেক্সটের মধ্যে ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো থেকে তো আরো বেশি করে আসবে। নেক্সট স্ট্যান্জাটায় আমরা আসি, she lived unknown and few could know when Lucy ceased to be. এখানেও আবার আমরা দেখতে পাচ্ছি কি, she lived unknown, সে বসবাস করত একেবারে অপরিচিত ভাবে, লোকে তাকে চিনতো না, এমন ভাবেই সে বসবাস করত। and few could know when Lucy ceased to be, এই যে ceased to be এটার মানে আমরা কি বুঝতে পারছি, and few could know, খুব অল্পজনই জানতে পেরেছিল, when Lucy, যখন লুসি ceased to be, যে তার থাকাটা বন্ধ হয়ে গিয়েছিল, মানে তার জীবন শেষ হয়ে গিয়েছিল। ceased to be এটাকে কিন্তু এক কথায় আমরা বলতে পারি ডায়েট। এই ডায়েট একটা ডাই, হার্শ শব্দ, মারা যাওয়া, সেটাকে যখন একটু ঘুরিয়ে তুলনামূলক কম হার্শ করে, তুলনামূলক সফট করে বলা হলো, তখন কিন্তু এটা আরেকটি ফিগার অফ স্পিচ আমরা কিন্তু জানি, এটা হচ্ছে ইউফেমিজম বলা হয়। ইউফেমিজম, ইউফেমিজম যখন কোনো হার্শ কথাকে তুলনামূলক লাইট ওয়েতে বলা হয়, তখন কিন্তু তাকে আমরা বলি ইউফেমিজম। তাহলে খুব অল্প লোকই জানতে পেরেছিল, few could know when Lucy ceased to be, যখন লুসি মারা গিয়েছিল, যখন আর সে বেঁচে ছিল না। but she is in her grave, কিন্তু সে কোথায় রয়েছে, তার কবরের মধ্যে রয়েছে, she is in her grave and oh the difference to me, এবং এখানে কবি এক্সক্লামেশন প্রকাশ করছেন, এটাকে আমরা বলবো এক্সক্লামেটরি মার্কও আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা এক্সক্লামেশন, যে কবি এখানে নিজের ইমোশনটাকে প্রকাশ করছেন, যে ওফ দ্য ডিফারেন্স টু মি, যে এই ডিফারেন্সটা আমার কাছে যে কতটা, যখন আমাদের
কেউ ভালোবাসার কেউ, খুব লাভড ওয়ান্স, তারা যখন মারা যান বা ইনফ্যাক্ট আমাদের থেকে দূরে চলে যান, যদি মারা নাও যান আমাদের থেকে দূরে চলে যান, তখন বাকি আর কোনো কিছুতে কি কোনো ডিফারেন্স হয়? আশেপাশের কাজকর্ম, প্রত্যেকটি মানুষের কাজ বা প্রকৃতির নিয়মে সূর্য ওঠা অস্ত যাওয়া, কোনো কিছুর কি পরিবর্তন হয়? কিন্তু আমাদের কাছে ডিফারেন্স তৈরি হয়ে যায়, আমাদের কষ্ট হয়। তো সেটাই কবি বলছেন যে যখন লুসি মারা গেল তখন বাকি কিছুর পরিবর্তন তো হলো না, কিন্তু সেই ডিফারেন্সটা আমার কাছে হলো। আমার কাছে সেই ডিফারেন্সটা যে কতটা প্রবল সেটা বলে বোঝানো সম্ভব নয়। সেই জন্যই কবি এখানে এক্সক্লামেশনের ব্যবহার কিন্তু করেছেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কবিতাটা। এখানে আমরা লুসির নামটা পেলাম হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফে এসে, কিন্তু আমরা নামটা পেলাম। এখানে আমরা দেখতেই পাচ্ছি লুসির মৃত্যু নিয়ে বলা হচ্ছে, তাই না? লুসির মৃত্যু নিয়ে বলা হচ্ছে মানে কি, এটা যখনই যে কোনো কবিতাতে যখন মানে কোনো একটা মেলানকলিক ব্যাপার চলে আসে, যখন ডেথ বা এইরকম কোনো দুঃখের কিছু মানে যখন প্রকাশ করা হয়, তখন সেই কবিতাটাকে কিন্তু আমরা বলি এলিজিয়াক পোয়েম, এলিজি। এই কবিতাটি কিন্তু অ্যাকচুয়ালি একটা এলিজি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে যে এটি কি ধরনের কবিতা, তখন কিন্তু এটা এলিজি একটা, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এটি একটি এলিজি। ওকে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি দেখতে পেলাম যে কবে লেখা হয়েছিল, কবে পাবলিশড হয়েছিল, এবং কবিতাটার মানে, খুবই ছোট কবিতা, মানে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারলাম, এবং তার সঙ্গে ফিগার অফ স্পিচ কোথায় কি আছে, ইনফরমেশন শুদ্ধ, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা ঝটপট কয়েকটা কোশ্চেন করে নেব, যেরকম আমাদের আসে পরীক্ষাতে। ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন হতে পারে, বা টেক্সটের মধ্যে থেকে তো হতেই পারে, ফিগার অফ স্পিচ বা টেক্সটের মধ্যে কোনো একটা লাইন থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। যেমন ধরুন এখান থেকে ভায়োলেট বাই আ মসি স্টোন, এখানে মসিটাকে আন্ডারলাইন করে দিয়ে বলতে পারে যেটা কি কোন পার্টস অফ স্পিচ, এই ধরনের প্রশ্নও কিন্তু হতে পারে। আর ফিগার অফ স্পিচ তো আর বলার অপেক্ষা রাখে না, তার থেকে প্রশ্ন আসবেই। ফার্স্ট পয়েন্টটা আছে, the poem she dwelt among the untrodden ways was published in, এটা কোথায় পাবলিশ হয়েছিল? আমরা একটু আগেই পড়লাম, লিরিক্যাল ব্যালাডসে পাবলিশড হয়েছিল। সেকেন্ড এডিশন, এটাও মনে রাখবো আমরা, লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনে পাবলিশড হয়েছিল 1800 সালে। In this poem, Lucy is compared to, লুসিকে কম্পেয়ার করা হয়েছে, দুটো জিনিসের সাথে কম্পেয়ার্ড হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। প্রথমে দ্য সান, না সান, যদিও এখানে স্টার কথাটা রয়েছে, fair as a star when only one is shining in the sky, এখানে স্টারের কথা বলছে, এখানে কিন্তু সানের কথা বলছে না। এখানে যেহেতু একটা ব্রাইট স্টারের কথা হচ্ছে, আমরা ধরে নিতে পারি এটি বলতে পারি আমরা সন্ধ্যা তারা, যেটা ব্রাইট হয়ে সন্ধ্যাবেলা আকাশে জল করে, মানে ভেনাস, যেটা অ্যাকচুয়ালি ভেনাস। তো ভেনাসের উল্লেখ এখানে মানে ধরে নেওয়া হয়, এটা মনে করা হয় এখানে স্টার বলতে ভেনাসের কথা বলা হচ্ছে, সান কিন্তু এখানে নয়, কারণ সান হলে সানের উল্লেখ সান বলেই থাকতো। আর এখানে আরো অপশন গুলো বেটার রয়েছে, ভায়োলেট অ্যান্ড আ ফেয়ার স্টার, এটা তো পরিষ্কার আমরা বুঝতে পারছি, এটাই আনসার হবে। ফ্লাইং বার্ড, স্টার ইন দ্য ডার্ক নাইট, এগুলো আসছে না। What does the poet mean by untrodden ways? Untrodden ways বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? An idle city, a busy village, an unnoticed place, a desolate city. আননোটিসড প্লেস, এটা সিটি না ভিলেজ না কি তার কোনো উল্লেখ নেই, বলছে একটা অখ্যাত জায়গা যেখানে মানুষ খুব কম যায়, মানুষের পায়ের চিহ্ন খুব অল্প পড়ে। তো অ্যান আননোটিসড প্লেস, এটা আমার কারেক্ট আনসার হবে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? একটু আগে বলছিলাম এখানে কি লুসির মৃত্যুর কথা আছে, যেখানে মৃত্যুর কথা আছে সেটা অবশ্যই বিয়োগান্তক, মেলানকলিক, একটা দুঃখের টোন তার মধ্যে রয়েছে। জয়ফুল, অ্যাগ্রেসিভ, হিউমারাস কোনোটাই এখানে হবে না, মেলানকলিক কারেক্ট আনসার। Fair as a star when only one is shining in the sky is an example of, এখানে কোন জিনিসটা, কোন ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে? মেটাফর, সিমিলি, পার্সনিফিকেশন, হাইপারবেটন। এখানে দেখতে পাচ্ছি ফেয়ার অ্যাজ এ স্টার, সরাসরি বলছে একটা স্টারের মতো, একটা তারার মতো ফেয়ার বা সুন্দর বা উজ্জ্বল, তাহলে সরাসরি তুলনা রয়েছে, তাহলে সিমিলি। লুসি লিভড বিসাইড দ্য স্প্রিংস অফ, কোন নদীর উৎসস্থলের পাশে সে বসবাস করত? এখানে একটাই নদীর নাম আমরা পেয়েছি পুরো কবিতাটাতে, ডাভ। The poem was published in, পাবলিশড হয়েছিল কত সালে?
1800 মনে রাখবো, রিটেন থাকলে 1798 করতাম, পাবলিশড তাই 1800। When Lucy ceased to be, which figure of speech is used in the line? একটু আগে বলছিলাম যখন কোনো একটা হার্শ কথাকে তুলনামূলক লাইট ওয়েতে সফট ওয়েতে বলা হবে তখন তাকে আমরা বলবো ইউফেমিজম। এখানে ইউফেমিজমের কথা মানে উল্লেখ রয়েছে, এটা ইউফেমিজম নামক একটি অলংকার বা ফিগার অফ স্পিচ বা রেটরিক। এখানে সিজড টু বি এটার অর্থ হচ্ছে ডায়েড, মারা যাওয়া। তাহলে এইভাবে আমরা একটা কবিতা পড়বো, প্রথমে তার ব্যাকগ্রাউন্ড পড়তে হবে, তার পাবলিকেশন ইয়ার, তার রিটেন কোন সালে হয়েছিল, তার যদি আর কোনো স্পেসিফিকেশন থেকে থাকে সেগুলো দেখে নিয়ে আমরা কবিতার লাইন বাই লাইন পড়ে মানে বুঝবো এবং সেখান থেকে প্রশ্ন উত্তর কিন্তু সলভ করতে হবে। এইটাই কিন্তু আমাদের অ্যাপ্রোচ হতে হবে, অন্তত পোয়েট্রির ক্ষেত্রে। পোয়েট্রিতে কিন্তু লাইন বাই লাইন না পড়লে, পোয়েট্রি কি সব জায়গাতেই আমাদের কিন্তু লাইন থেকে প্রশ্ন এসেছে এর আগে, মানে এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে এসএলএসটি, তো সেই জন্য আমাদের সেভাবেই কিন্তু পড়তে হবে। তো আপনারা ঠিক করে বাড়িতে প্রিপারেশন করতে থাকুন। যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাডমিশন নেওয়া ইত্যাদির ব্যাপারে। প্রত্যেকে খুব ভালো করে পড়তে থাকুন। খুব শিগগিরই আমাদের শুরু হয়ে যাবে যেটা ফর্ম ফিল আপের প্রসিডিওর রয়েছে। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।